সেকেন্ড সেমের সকল পরীক্ষার্থীকে আমার চ্যানেলে স্বাগত। আমি অসিত স্যার। আমি যেটা বলছিলাম যে তোমাদের যে গ্রুপ সি এবং ডি এই দুটো গ্রুপ আছে এবং ইউনিট 1 ইউনিট 2 করে ভাগ করা আছে। আমি গ্রুপ ডি ইউনিট 2 সাজেশন অলরেডি দিয়েছি। এখন গ্রুপ ডি ইউনিট 1 ভারতীয় শিক্ষার ঐতিহাসিক বিকাশ থেকে বেশ কয়েকটা প্রশ্ন তোমাদের সেকেন্ড সেমিস্টারের জন্য দিলাম। সবাইকে বলছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, টানাটানি করো না। এবং আমি যে কথাগুলো বলবো নিশ্চয়ই এই কথাগুলোর কিছু না কিছু গুরুত্ব আছে। যদি সাজেশনটাই মনে হয় শুধু দেখে নেব, দেখতে পারো, অসুবিধা নেই। তবে আমার মনে হয়েছে যে কথাগুলো আমি বলছি প্রশ্নগুলো আলোচনার সময় এগুলোকে কিন্তু একটু শোনো। প্রথম যে প্রশ্নটা আমি তোমাদের এখানে 10 নম্বরের একটা প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর জন্য কয়েকটা বেশ নির্বাচিত প্রশ্ন দিয়েছি এবং যেগুলো তার মধ্য থেকে স্টার মার্ক দেওয়া আছে এগুলোকে একটু বিশেষভাবে লক্ষ্য করে কিন্তু করবে। তাহলে এসো প্রশ্নগুলো সম্বন্ধে একটু জেনে নিই। প্রথমে বলি 1 নম্বর প্রশ্ন যেটা আছে, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম ও শিক্ষা পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এখন কথা হলো ব্রাহ্মণ্য শিক্ষা সম্বন্ধে অনেক প্রশ্ন হতে পারে। তাহলে এখানে পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতি দেওয়া আছে। দেখো, এই পাঠ্যক্রম এবং শিক্ষা পদ্ধতিটা তুমি যদি করো তাহলে শিক্ষা পদ্ধতি প্রারম্ভিক কি পদ্ধতি ব্যবহার করেছে, তারা কোন সব অনুষ্ঠানগুলো করেছে, এই বিষয়গুলো কিন্তু সেখানে আছে। অতএব প্রশ্ন যদি ঘুরিয়েও করা হয় তাহলেও কিন্তু তুমি ওখান থেকে লিখতে পারছো এবং শিক্ষার যে পদ্ধতিগুলো তারা প্রয়োগ করেছিল সেগুলোকেও তখন তুমি লিখতে পারছো। পাঠ্যক্রমটা তো তার সঙ্গে থাকছে, কোন কোন বিষয়গুলোকে পড়ানো হতো। তাহলে মোটামুটিভাবে আমি এটাকে একটু বিশেষ গুরুত্ব দিয়ে দেখেছি ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা পাঠ্যক্রম ও শিক্ষার পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপরে যে প্রশ্নটা সেটা হচ্ছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে লেখো। এই সময় যে তক্ষশিলা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল এর সম্পর্কে তুমি লেখো। চাই আসুক তক্ষশিলা সম্পর্কে প্রশ্ন ঘুরিয়ে পেঁচিয়ে যাই করুক না কেন, তক্ষশিলার যে নোটসটা তুমি রেডি করবে এটা লিখলেই হবে। এরপরে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার ত্রুটি ও সীমাবদ্ধতা সংক্ষেপে লেখো। ওরই একটা যে পাঠ ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা, এর কিছু কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো বা সীমাবদ্ধতাগুলো সংক্ষেপে তুমি ওখানে লিখবে। এরপরে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার পাঠ্যক্রম এবং শিক্ষণ পদ্ধতি ও শিক্ষক সম্পর্কে তোমার ধারণা দাও। আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে দেখবে আমি বলেছি যে একই সময়ে দুটো যে শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ একটা হচ্ছে বৈদিক যুগের শিক্ষা অর্থাৎ আরেকটা হচ্ছে বৌদ্ধযুগীয় শিক্ষা, অর্থাৎ এই দুটো শিক্ষার মধ্যে শিক্ষা ব্যবস্থা পাঠ্যক্রম অনেকটা মিল থাকলেও এদের শিক্ষার পদ্ধতি এবং বর্ণ যে বিষয়টা ছিল সেই কিছু কিছু বিষয় এদের কিন্তু তাদের শিক্ষা ব্যবস্থা থেকে আলাদা ছিল। তাহলে এদের পাঠ্যক্রম শিক্ষণ পদ্ধতি ও শিক্ষক সম্পর্কে তোমার ধারণা দাও। এই সম্পর্কে কিন্তু এটা একটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এছাড়াও নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, শুধু তোমাদের সিলেবাসে নয়, গ্র্যাজুয়েশনেও কিন্তু এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্নটা দিয়ে থাকে। আর বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।
নালন্দা অবশ্যই করবেই, বিশ্ববিদ্যালয়টাকে দেখে রাখবে। এবং ইসলামিক শিক্ষা ব্যবস্থা থেকে একটাই প্রশ্ন আমি দিয়েছি, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলি কি কি, তাদের মধ্যে যে কোনো একটি সম্পর্কে তোমার ধারণা দাও। অর্থাৎ মক্তব, মাদ্রাসা, এই ধরনের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছিল তাদের মধ্যে যে কোনো একটা সম্পর্কে তুমি লিখবে। এরপরে হচ্ছে প্রাচ্য ও পাশ্চাত্য দ্বন্দ্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। প্রাচ্য এবং পাশ্চাত্যের যে দ্বন্দ্ব বিষয়ক, এটা তোমরা আগেও পড়েছো, মাধ্যমিকেও এটা ছিল, এটা সম্বন্ধে করবে, এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া উডের ডে স্পেসটাও একটু গুরুত্ব দিয়ে দেখবে, উডের ডে স্পেসের গুরুত্ব, সীমাবদ্ধতা সংক্ষেপে আলোচনা করো। এছাড়াও রয়েছে হান্টার কমিশনের সুপারিশ সংক্ষেপে আলোচনা করো। হান্টার কমিশনটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাছাড়াও রয়েছে স্যাডলার কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। এবং সার্জেন্ট পরিকল্পনায় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কি কি সুপারিশ গ্রহণ করা হয়েছিল বা সুপারিশগুলো করেছিলেন। এই মোট তোমাদের 12টি প্রশ্ন আমি তোমাদের দিলাম। এই 12টি প্রশ্ন তোমরা ভালোভাবে করবে। তার মধ্য থেকে যে 6টা প্রশ্ন আমি স্টার মার্ক দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু করবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে আমাদের তো স্কুলের প্রশ্ন, বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন হবে, তাহলে এক্ষেত্রে কি সবাই আমরা সেই প্রশ্নগুলো পাবো? আমি বলছি এগুলো থেকেই পাবে, বিশ্বাস রাখো। যদি তা আমাকে বিশ্বাস না হয় তাহলে এক কাজ করো, স্ক্রিনশট নিয়ে আপাতত মোবাইল বন্দি করে প্রশ্নগুলো রাখো, পরীক্ষা দেওয়ার পর মিলিয়ে নেবে। এরপরে মার্কস 2 এর প্রশ্ন, যেটাও একটা দেবে। প্রচুর প্রশ্ন বইতে রয়েছে, তোমরাও হয়তো তোমাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়েছে কোনটা করব কোনটা না। বড় প্রশ্নগুলো করলে স্বাভাবিক কারণেই ছোট প্রশ্নগুলো এমনিতেই হয়ে যায়, নতুন করে করার কিছু থাকেনি। তবুও আমি কিছু কিছু এখানে প্রশ্ন দিলাম যেগুলো একেবারে ইম্পর্টেন্ট বলতে এই প্রশ্নগুলোই সাধারণত পরীক্ষাতে দেওয়া হয়। তাহলে দেখো, আলোচনা করি উপনয়ন কি। এক, পরের পর আমি বলে যাই, গুরুকুল বলতে কি বোঝো, অপরা ও পরাবিদ্যা কি, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় গুরু শিষ্যের সম্পর্কে লেখো, নির্বাণ কি, প্রবজ্জা কি, শ্রমণ কাদের বলা হয়, শিক্ষানামা কাদের বলা হয়, উপসম্পদা কি, ত্রিশরণ মন্ত্র কি, ধর্মগঞ্জ কি, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার সঙ্গে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা দুটি সাদৃশ্য লেখো, দ্বিজ শব্দের অর্থ কি, উপনয়ন কথাটির অর্থ কি। নালন্দা বিশ্ববিদ্যালয়ের 2 জন উপাধ্যায়ের নাম লেখো, নালন্দা বিশ্ববিদ্যালয়ের কর্মাধ্যক্ষের নাম লেখো। নালন্দা বিশ্ববিদ্যালয়ের 3টি গ্রন্থাগারের নাম কি ছিল যেগুলো অত্যন্ত সুনাম অর্জন করেছিল, কার আক্রমণে নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছিল। মক্তব অনুষ্ঠান কি, কাবিল উপাধি কাদের দেওয়া হতো, ফাজিল উপাধি কাদের দেওয়া হতো, বিসমিল্লাহ অনুষ্ঠান কি, মাদ্রাসা কথার অর্থ কি, মাদ্রাসার শিক্ষার উদ্দেশ্য কি ছিল, মক্তব ও মাদ্রাসা কোন শিক্ষার এবং কোন স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার দ্বন্দ্ব বলতে কি বোঝো, ম্যাকলে মিনিট বলতে কি বোঝো, ম্যাকলেকে ভারত বন্ধু বলা যায় না কেন। প্রশ্নটা কিন্তু অন্য দিক থেকে ইম্পর্টেন্ট, ম্যাকলেকে ভারত বন্ধু বলা যায় না কেন। উডের ড্যাশপেচের 2টি সীমাবদ্ধতা লেখো, হান্টার কমিশনকে প্রথম ভারতীয় শিক্ষা কমিশন বলা হয় কেন, হান্টার কমিশনের মাধ্যমিক শিক্ষার 2টি সুপারিশ লেখো, হান্টার কমিশনের 2টি গুরুত্ব লেখো, জাতীয় শিক্ষা বলতে কি বোঝো, অনুন্নয়ন বলতে কি বোঝো, সার্জেন্ট রিপোর্টের লক্ষ্য কি ছিল, সার্জেন্ট রিপোর্টের 2টি অবদান লেখো। এবং 34 নম্বর প্রশ্ন, চুইয়ে পড়া নীতির প্রবর্তককে, পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য কাকে নতুন যুগের আলোকবর্তিকাবাহী বলা হয়। এবং 35 নম্বর শেষ প্রশ্ন, 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে কত টাকা শিক্ষা খাতে বরাদ্দ করা হয়। এই মোটামুটি প্রশ্নগুলো তোমাদের দেওয়া হলো।
তোমরা এই প্রশ্নগুলো করলে প্রত্যেক স্কুলে আমি বলছি এই প্রশ্নগুলোই তোমরা পাবে। এর বাইরে প্রশ্ন হতে পারে, তবে সাধারণত এই প্রশ্নগুলোই দিয়ে থাকে। তাই আস্থা রাখো এবং করে যাও। আর যারা আজকে নতুন এই চ্যানেলটা দেখছো কিংবা যারা আমার সঙ্গে রয়েছো, তাদের প্রত্যেককে বলবো তোমরা কমেন্ট করো এবং শেয়ার করো অন্যান্য বন্ধুদের দেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। আর নতুন যারা আছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও যে ভিডিওগুলো পাওয়ার জন্য। এবং আমি বলবো তোমরা ভালোভাবেই এখান থেকে তৈরি হও, এগুলো করো, দেখবে এখান থেকে তুমি দুটো প্রশ্ন কিন্তু 10 এবং 2 পেয়ে যাচ্ছ। সবাই ভালো থাকবে।